বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে শতাধিক পণ্যে নতুন করে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ জনগণের উপর চাপ বাড়বে, 5 টাকার জায়গায় 15 টাকা কর বসানো সরকারের ভুল নীতি। এমন সিদ্ধান্তে ইংলিশ সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরতে পারে। কোট আর কোট রুহুল কবির রিজভী। নতুন করে ভ্যাট বৃদ্ধির ফলে মানুষের উপর চাপ বাড়বে আপনারা বলছেন, তাহলে আপনারা তো ক্ষমতায় আসবেন বলে দেশের মানুষ বিশ্বাস করে, আপনারা কি তখন এই সিদ্ধান্ত বাতিল করতে পারেন? আবার অনেক সময় আপনারা বলছেন যে এই সরকারের গৃহীত বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনাকে আপনারা পরবর্তীতে অ্যাকোমোডেট করবেন বা বৈধতা দিবেন। ধন্যবাদ আপনাকে। আমি তো আমার পার্টির দীর্ঘ সময় ধরে পার্টির মুখপাত্রের দায়িত্ব পালন করেছি। তা আমাদের পার্টির রুহুল কবির রিজভী যেটা বলেছেন এটা ভেরি মাচ পার্টির বক্তব্য, এতে কোনো তার ব্যক্তির বক্তব্য না, এটা পার্টির পজিশন, বিএনপির বক্তব্য, পার্টির পজিশন, অবস্থান। একটা রাজনৈতিক দল হিসেবে আমাকে তো স্বাভাবিকভাবেই জনগণের দুর্ভোগের বিপক্ষেই থাকতে হবে, এবং আমার একটা রাজনৈতিক দল হিসেবে জনগণের স্বস্তির কথা ভাবতে হবে। জনগণকে অস্বস্তিতে রেখে, তাই না, শুধু সরকার চালনার কাজটাই একটা রাজনৈতিক দলের না। সিন্স আমি যেটা আলোচনা শুনছিলাম এবং আপনি যে কথাটি বললেন, আপনি তো আমাকে কাইন্ডলি যদি একটু কোট আনকোট যদি আমাকে বুঝিয়ে বলতে পারতেন, যেটা আপনি বলতে চেয়েছিলেন সরকারের জনপ্রিয়তা কমলো কিনা, পরের শব্দটা। উনি বলছেন যে এমন সিদ্ধান্তে ইউনূস সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরতে পারে, ওটা রিজভী বলেছেন, কিন্তু আপনি যেটা বলছিলেন যে সরকারের জনপ্রিয়তা কমলো কিনা তাতে কিছু আসে যায় না। হ্যাঁ, আচ্ছা, ওটা প্রেস সচিব মহোদয় বলেছেন। উনি বলছেন যে এতে সরকার বাংলাদেশের আর্থিক স্বাস্থ্য ঠিক রাখতে এই পদক্ষেপ নিচ্ছে, এতে সরকারের জনপ্রিয়তা কমলো কিনা সেটা মুখ্য নয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই জায়গাটি হচ্ছে আমার আলোচনার বিষয়। যেহেতু আমি একটা রাজনৈতিক দল করি, আমার কাছে সরকারের জনপ্রিয়তা চির ধরলো কিনা, জনপ্রিয়তা কমলো কিনা, এই ব্যারোমিটারটা আমাকে সবসময় মাপতে হয়। যদি জনগণের কাছে যাই, যেমন শেখ হাসিনা সরকার জনগণের কাছে যাওয়ার কোনো ব্যাপার ছিল না, অথবা আস্থা চির ধরলো কি ধরলো না তার কিছু যায় আসে না, তাই না? যেমন একইভাবে আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের যে আবিধানিক ব্যাখ্যা যেটা জানি, এটা তো ইন বিটুইন সরকার, পরবর্তী সরকার এবং এর আগের সরকার মাঝখানের একটি সরকার, অত্যন্ত স্বল্পকালীন সময়ের সরকারকেই অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়। আমার ছোট্ট পরিসরের জ্ঞান থেকে আমি এটাই মনে করি। তো সুতরাং এই সরকারের জনপ্রিয়তা কমলো কি কমলো না, এটা তো প্রেস সেক্রেটারি যেটা বলেছেন, এটা যদি সরকারের মন্তব্য হয়ে থাকে, আমি জানি না উনি, আই বিলিভ যদি নিশ্চয়ই সরকারের মতামতকেই তিনি প্রতিফলন করেছেন। আর যদি এই ধরনের কথাবার্তা যদি তিনি সরকারের কথা হয়ে থাকে, তো এটা সরকারের জন্য আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো সুযোগ নেই। তবে এইটা আমি পরিশেষে মন্তব্য করব যে একটি সরকার যেহেতু জবাবদিহিমূলক সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের নির্বাচিত সরকার নয়। তবে জনগণ নির্বাচিত সরকার না হলেও জন আকাঙ্ক্ষায় যে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানের সমর্থিত সরকার। সেজন্য আমরা শুরু থেকেই সরকারকে আমাদের সরকার বলতে পছন্দ করতাম। কিন্তু আমাদের সরকারের যেহেতু সরকারটাকে আমাদের সরকার বলতে ভালোবাসি, বলতে পছন্দ করি, সরকারের পাশে থাকতে চাই, এই সরকারকে সুরক্ষা দেওয়ারও দায়িত্ব আমার। কারণ এই সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, ফ্যাসিবাদী শক্তিগুলো তার বসে নেই দেশে বিদেশে, রাইট। কিন্তু এমনি একটি প্রেক্ষাপটে যদি আমাদের সরকার, যেহেতু আমি সরকারটাকে ওন করি, আমাদের সরকার যদি বলে যে জনগণ কি ভাবলো তাতে কিছু আসে যায় না, ইন দ্যাট কেস আমার সার্টেনলি আমার এই সরকারের জন্য দুঃখ প্রকাশ করতে হবে। তখন আমাকে বলতে হবে সরকারটা আমাদের না, কারণ আমি তো এই সরকারের জনগণের বিপক্ষের অবস্থানটাকে এটা আমার অবস্থান মনে করি না। এটা আমার সার্টেনলি এটা আমার অবস্থান হবে না। বাস্তবতার কথা বললেন, বাস্তবতা আমি আপনাকে একটু সময় দেব। বাস্তবতা উনি যেটা বলেছেন, বাস্তবতা তো নিঃসন্দেহে আছে। এত 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, এই দেশটাকে ফোকলা করে দিয়েছে। এই টাকাগুলো যদি পাচার না হতো, আমার রিজার্ভের ভ্যালু থাকতো $225 বিলিয়ন। এখন দায় দেনা পরিশোধ করে এই মুহূর্তে বোধে প্রবাবলি আমি $21 বিলিয়ন আছি। $21 বিলিয়ন এই যে দুর্গতিটা, এই দুর্গতিটাকে কে রেখে গেছে? শেখ হাসিনার সরকার রেখে গেছে। এই দুর্গতি থেকে আমাকে গতিতে আনার দায়িত্বটা একটা দক্ষ সরকারের। সিন্স প্রফেসর মোহাম্মদ ইউনূস হচ্ছেন অর্থনীতির ছাত্র, অর্থনীতির শিক্ষক, এবং সোজা কথা তিনি অর্থনীতির একজন পণ্ডিত। আমি পণ্ডিত শব্দটা কিন্তু অনেক বড়, তাই না? আমি ওনাকে পণ্ডিতই বলতে চাই।
এবং উনি নিঃসন্দেহে জেনে শুনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, তার প্রতি আমার সার্টেন মানে প্রফিউজ রিগার্ডও তার প্রতি আমার আছে। অর্থ উপদেষ্টার প্রতি ডক্টর সালেউদ্দিন আহমেদ, তার প্রতি আমার যথেষ্ট মানে সম্মান আস্থা আছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে সরকারকে শুধুই মাত্র ভ্যাটের আওতা বাড়িয়ে ভ্যাটের পরিমাণটা না, ধরেন ভারতে তো বাংলাদেশে একটা টিপিক্যাল দেশ তো আমরা, এখানে আমার পররাষ্ট্রমন্ত্রী বানাতে গেলে তিনি কতদিন সুটকুট ভালো করে পড়েছেন, নটটা ভালো বানতে পেরেছেন কিনা, এটার উপর ভিত্তি করে কাঁটা চামচ দিয়ে খেতে পেরেছেন কিনা, হ্যাঁ, তো এইসব বিবেচনা করে আমি মানে পররাষ্ট্রমন্ত্রী বানাই। তো ভারতে প্রণব মুখার্জি কোনোদিন মানে ফরেন সার্ভিস একাডেমিতে জীবনও পা দেন নাই, মানে হওয়ার আগে পড়েনও নাই ওইভাবে, মানে কিভাবে স্যুপ খেতে হয় কীভাবে, এগুলো একটু ট্রেনিং নেন, ধুতি পরেই পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাই না? আবার ধুতি পরা মানুষটা অর্থমন্ত্রী হয়েছেন, বিকজ হি ইজ এ পলিটিশিয়ান। পলিটিশিয়ানদের বলে যে জ্যাক অফ পলিটিক্স মাস্টার অফ নান। কোনো বিষয়ে তার ব্যাপক ব্যুৎপত্তি না থাকলেও সমস্ত বিষয়ের মধ্যে তার এক ধরনের ধারণা, মানে লাইক এ পিয়ানো বাদকের মতো। এটা কমরেড মাও সেতুং এই কথাটা বলতেন। আচ্ছা, তো এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি, আই এম নট এ স্টুডেন্ট অফ মানে ইকোনমিক্স, আমি অর্থনীতির ছাত্র না, কিন্তু আমি রাজনীতি করি। আমি জনগণের ভাবনার কথা ভাবি। জনগণ শাকটা কিনতে গেলে নুনটা ফুরাই কিনা, নুনটা কিনতে গেলে অন্যটা ফুরাই কিনা, এটা আমাকে আই হ্যাভ টু থিঙ্ক। আচ্ছা, সেক্ষেত্রে আমি মনে করি যদি আমার অর্থমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নাই, হতেও চাই না, তবে যিনি আমার দলের তরফে ভবিষ্যৎ অর্থমন্ত্রী হবেন তাকে অ্যাটলিস্ট বলে দিতে পারবো, ওই জ্ঞানটুক আমার আছে, আমি মানে অ্যাকোয়ার করেছি। সেটা হলো যে ভ্যাটের আওতাটা না বাড়িয়ে কীভাবে এই যে 48,000 কোটি টাকার কথা আজাদ বললেন না আপনি, 42,000, একই কথা, ধরেন আরও 6,000 বাড়িয়ে বললাম এই কারণে যে দুর্গতিটা যে জায়গায় নিয়ে গেছে হতে হিসেব করলে হয়তো 48,000 টাকা অ্যাডজাস্ট করতে হতে পারে। আচ্ছা, এক্সকিউজ মি, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, যদি এই সরকারের লোকেরা যদি আমার সাথে বসতে চান, যেহেতু আবারও বলছি সরকারটাকে যেহেতু আমাদের সরকার মনে করতে পছন্দ করি, এখনও বলতে চাই, আমি একদম খাত গনে গনে, এখানে সরকারের লোক আছেন, আমি খাত গনে গনে বলে দিতে পারবো যে এই 48,000 টাকা আমি কোথা থেকে এনে দিতে পারবো, জনগণের পকেটে হাত না দিয়ে, দ্রব্যমূল্য না বাড়িয়ে আমি 48,000 কোটি টাকা আমি ওনার সামনে বলছি। মানে হি ক্যান প্লেস রিকোয়েস্ট বিফোর হিজ মানে ফাইন্যান্স অ্যাডভাইজার, উনি আমাকে পার্সোনালি চেনেন, আমিও ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক ওনার সাথে আমার। আমি ওনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা যারা ইকোনমিক অ্যাডভাইজার থাকে মিনিস্ট্রিতে আমি জানি, তারা যদি আমার সাথে বসতে চায় আমি খাত ধরে ধরে দেখাবো এইভাবে বছরে 48,000 কোটি টাকা আমি অর্জন করতে পারবো, জনগণকে কষ্ট না দিয়ে, জনদুর্ভোগ না বাড়ি এবং ইকোনমিক্সে একটা স্ট্রিমিং করে ইজিলি করতে পারবো। তাতে শহরে, নগরে, বন্দরে এবং মফস্বলে শৃঙ্খলাও ফিরে আসবে, টাকাও আসবে, ভ্যাটও বাড়বে না, সরকারও বদনাম হবে না। তো সুতরাং সরকার যদি বদনাম বুঝাতে চায়, they can seek help from me। এবং এই সার্ভিসটা দেওয়ার জন্য বলে দিচ্ছি, I don't require any consultation fee।